যে স্বামীকে বেকার বলে ছেড়ে চলে গিয়েছিল স্ত্রী, সেই স্বামী ৭ বছর পর আইপিএস অফিসার হয়ে পৌঁছাল স্ত্রীর কুঁড়ে ঘরে। আর এরপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা। বিহার প্রদেশের গয়া জেলার চন্দ্রপুর গ্রামের। এই গ্রামেরই শেষ প্রান্তে বটগাছের কাছে একটি ছোট্ট বাড়ি ছিল। আর সেই বাড়িতেই থাকত অবিনাশ কুমার। অবিনাশ শিক্ষিত ছিল, বিএ পাশ করেছিল, বইপত্র ভালোবাসত। তার মনে হতো পরিশ্রম দেরিতে হলেও রং আনে, অর্থাৎ সাফল্য দেয়। কিন্তু গ্রামের জন্য এই ভাবনা ছিল অর্থহীন। এখানে কদর তারাই পেত যাদের হাতে টাকা থাকত। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ওষুধের খরচ বেড়েই চলেছিল। মা সংসার সামলাতেন, আর অবিনাশ, সে চাকরির খোঁজে প্রতি সপ্তাহে কোনো না কোনো শহরের নাম শুনে বেরিয়ে পড়ত। তারপর খালি হাতে ফিরে আসত। এরই মাঝে তার বিয়ে হল সাবিত্রী দেবীর সাথে। সাবিত্রী সুন্দরী ছিল, চটপটে কথা বলত, আর স্বপ্নের শহরে বসবাস করত। বিয়ের সময় সবাই বলেছিল, ছেলে শিক্ষিত, শুধু একটা কাজ জুটে গেলেই হল। অবিনাশও সেটাই ভেবেছিল। সে সাবিত্রীকে কথা দিয়েছিল যে পরিস্থিতি বদলাবে। সাবিত্রী মাথা নেড়েছিল, কিন্তু তার ভেতরে ধৈর্য কম ছিল। বিয়ের পর কয়েক মাস ঠিকঠাক চলল। অবিনাশ দিন-রাত চাকরি খুঁজত, পাটনায় চক্কর কাটল, গয়ায় ইন্টারভিউ দিল, বেসরকারি কোম্পানির ফর্ম পূরণ করল। প্রতিবার সেই একই উত্তর, এখন আসুন, আমরা কল করব। কিন্তু কল আর কখনো আসেনি। বাড়ি ফেরার সময় তার পকেট থাকত হালকা, আর মন থাকত ভারী। সাবিত্রী ধীরে ধীরে চুপ থাকতে শুরু করল। সেই নীরবতায় মিশে যেতে লাগল খোঁটা। এক সন্ধ্যায় সাবিত্রী পরিষ্কার বলল, কতদিন আর এভাবে চলবে? লোকে জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে। অবিনাশ উত্তর দিল, কিছু একটা করে নেব, শুধু একটু সময় দাও। সাবিত্রী হেসে উঠল। সময় সময় দিয়ে পেট ভরে না। গ্রামের কথাবার্তা ছিল খুব তীক্ষ্ণ। চায়ের দোকানে লোকে বলতো, পড়াশোনা করে কি হলো, চাকরি তো নেই। কেউ আবার জুড়ে দিত, শ্বশুরবাড়ির লোক ভুল জায়গায় মেয়ে দিয়ে দিয়েছে। অবিনাশ শুনত আর চুপ থাকত। তার মনে হতো জবাবটা কাজ দিয়েই দেওয়া যাবে, কিন্তু কাজ তো ছিলই না। একদিন বাবার শরীর খুব খারাপ হলো, ওষুধের টাকা ধার করতে হলো। সেই রাতেই সাবিত্রীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বাড়ির উঠোনে দাঁড়িয়ে বলল, আমি এমন লোকের সাথে থাকতে পারবো না যে নিজের সংসার চালাতে জানে না। কথাগুলো ছিল খুব কড়া। ভিড় জমে গিয়েছিল। অবিনাশের মা কেঁদে ফেললেন। অবিনাশ দাঁড়িয়ে রইল চুপচাপ, একেবারে ভেঙে পড়া মানুষের মতো। পরদিন সকালে সাবিত্রী তার বাপের বাড়ি চলে গেল। যেতে যেতে সে বলল, যখন কিছু একটা হতে পারবে তখন এসো। এই বাক্যটা অবিনাশের ভেতরে গেঁথে গেল, গভীর আর তীব্র আগুনের মতো। সেদিন অবিনাশ সিদ্ধান্ত নিল, গ্রামে থাকলে সে শুধু খঁটাই পাবে। সে 2 জোড়া কাপড়, বইপত্র আর বাবার দেওয়া পুরনো ব্যাগটা তুলে নিল। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাবা কাঁপতে কাঁপতে তার মাথায় হাত রাখলেন, শুধু বললেন, হার মেনো না। পাটনায় পৌঁছনো সহজ ছিল না। স্টেশনে নামতেই কোলাহল তাকে ঘিরে ধরল। কাজ খোঁজা শুরু হল। হোটেলে বাসন মাজা, গুদামে বোঝা টানা, রাতের সিকিউরিটি গার্ড, যা পেল তাই করল। দিনে কাজ, রাতে পড়াশোনা। সে ঠিক করল, সে শুধু চাকরি খুঁজবে না, সে এই ব্যবস্থা বা সিস্টেমটাকে বুঝবে। বই বদলালো, রোজ খবরের কাগজ পড়ল। ইউপিএসসির বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নাম প্রথমবার সেই চায়ের দোকানেই শুনল, যেখানে সে প্লেট ধুত। প্রথম বছর কেটে গেল। টাকা কম ছিল, অনেক রাত খালি পেটে কাটল। দ্বিতীয় বছর এলো, সে প্রিলিমস দিল, ফেল করল। মন ভেঙে গেল, কিন্তু সে থামল না। তৃতীয় বছর আবার চেষ্টা, আবার ফেল। সেই রাতে সে নিজেকে বলল, হয় এখানেই শেষ হয়ে যাও, নয়তো পুরো শক্তি লাগিয়ে দাও। সে আরও কঠোর হল, পড়ার সময় বাড়াল, কাজ বদলাল, রাতের ডিউটি নিল, যাতে দিনে পড়তে পারে। বন্ধুরা ছেড়ে গেল, আত্মীয়রা ফোন করা কমিয়ে দিল। সাবিত্রীর স্মৃতি মাঝে মাঝে বিঁধত, আবার কখনো আগুন হয়ে জ্বলত। সেই আগুনেই সে রোজ সকালে উঠত। পঞ্চম বছরে সে প্রিলিমস এবং মেইনস পাশ করে ফেলল। ইন্টারভিউয়ের আগে বাবা মারা গেলেন। ফোনে খবর এলো। সে অনেকক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে রইল, চোখে জল এলো না। সে শুধু বই বন্ধ করল, আর পরদিন আবার পড়তে বসে গেল। সপ্তম বছরে একটি তালিকা এলো, নামের সারিতে জলজল করছে, অবিনাশ কুমার, আইপিএস। সে চোখ বন্ধ করল, নিঃশ্বাস নিল। বাইরে বৃষ্টি পড়ছিল। সে প্রথমবার অনুভব করল যে অপেক্ষার ভার নেমে যাচ্ছে। পোস্টিংয়ের আদেশ এলো গয়া জেলায়।
সেই মাটি, সেই অলিগলি, সেই মানুষজন। পুলিশের জিপ গ্রামের দিকে এগিয়ে চলল। উর্দিতে অবিনাশ জানলা দিয়ে বাইরে দেখছিল। বুক ধরফর করছিল। সে জানত না কোন দরজায় তার জীবনের গল্প নতুন মোড় নেবে। আর এই মোড় তাকে সোজা সেই কুঁড়েঘর পর্যন্ত নিয়ে যাবে যেখানে এখন সাবিত্রী থাকে। যাই হোক, পুলিশের জিপ যেমন যেমন চন্দ্রপুরের ভেতরে ঢুকছিল, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কারোর বিশ্বাস হচ্ছিল না যে এ সেই অবিনাশ যাকে একসময় বেকার বলে হাসাহাসি করা হতো। উর্দির জৌলুস, কাঁধে তারা আর চোখে স্থিরতা সব কিছুই নতুন ছিল, কিন্তু ভেতরের মানুষটা সেই একই ছিল। খবর এসেছিল যে বস্তি এলাকায় অবৈধ মদ আর মারপিটের ঘটনা ঘটেছে। অবিনাশ নিজে ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার অভ্যেস ছিল না রিপোর্টের ওপর ভরসা করে বসে থাকার। সে নিজে মাটিতে নেমে পরিস্থিতি আর সত্যটা দেখতে চাইত। জিপ থামল, সিপাহীরা নামল, ভিড় জমতে শুরু করল। কুঁড়েঘরগুলো খুব কাছাকাছি ছিল, টিন, পলিথিন, কাঠ আর দারিদ্র্য। বাচ্চাদের চোখে ছিল ভয়, আর বড়দের মুখে অভ্যাসে পরিণত হওয়া ক্লান্তি। অবিনাশ আশেপাশে তাকাল। কোথাও কোথাও মদের গন্ধ ছিল। সে সিপাহীকে ইশারা করল, আগে কথা বলো, তারপর ব্যবস্থা নাও। তখনই একটি কুঁড়েঘরের দরজায় নড়াচড়া হল। ভেতর থেকে কোনো মহিলার গলার আওয়াজ এলো, কাঁপছে, ক্লান্ত। অবিনাশের নজর সেদিকেই গেল। তার পা আপনা আপনি সেই দিকে এগিয়ে গেল। সিপাহীরা পেছনে পেছনে ছিল। দরজা খুলল। সামনে সাবিত্রী দাঁড়িয়ে। সে সেই সাবিত্রীই ছিল, কিন্তু আগের মতো নেই। চেহারা রুগ্ন, চোখের নিচে কালছিটে দাগ, পরনে পুরনো কাপড়, কোলে একটা ভীত বাচ্চা। সাবিত্রীর নজর যেই উর্দির উপর পড়ল, সে শিউড়ে উঠল। তারপর তার চোখ অবিনাশের মুখের ওপর আটকে গেল। মুহূর্তের মধ্যে চেনা মানুষটাকে চিনতে পারল। তার হাত কাঁপতে লাগল, বাচ্চাটা কেঁদে উঠল। ভিড় স্তব্ধ হয়ে গেল। অবিনাশ একটা দীর্ঘশ্বাস নিল। সে নিজের ভেতরের তোলপাড় করা আওয়াজগুলোকে দমিয়ে রাখল। সে একজন অফিসার ছিল এবং একজন মানুষও। সে নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? সাবিত্রী কিছু বলতে পারল না। তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বেরোল না। সিপাহী ফিসফিস করে জানাল, স্যার, এখান থেকেই অভিযোগ এসেছে। প্রতিবেশীদের বক্তব্য, ঝগড়া, মদ। অবিনাশ হাত তুলে সিপাহীকে থামাল। আগে শুনি। সাবিত্রী অবশেষে বলতে শুরু করল। কথাগুলো ছিল ভাঙা ভাঙা, কিন্তু সত্যটা পরিষ্কার ছিল। বাপের বাড়িতে তাকে মেনে নেওয়া হয়নি। দ্বিতীয় বিয়ে হয়েছিল, সেটাও ভেঙে যায়। লোকটা মাতাল ছিল, রোজ মারধর করত। কাজ চলে যায়, টাকা ছিল না। বাধ্য হয়ে এই বস্তিতে এসে থাকতে হচ্ছে। বাচ্চার দায়িত্ব একার কাঁধে। আজও ঝগড়া হয়েছিল। প্রতিবেশীর মদের বোতল ভেঙে গিয়েছিল, আর দোষ তার ওপর চাপানো হয়েছে। অবিনাশ শুনছিল। মুখের কোনো ভাব বদলাল না। ভেতরে কোথাও কিছু একটা নড়ে উঠল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। সে আশেপাশে তাকাল। লোকে সত্যিটা জানত, কিন্তু ভয়ে কিছু বলছিল না। সে সিপাহীকে বলল, আগে মদের সাপ্লাই বন্ধ করো, আর যে মেরেছে তাকে ডাকো। কেউ একজন এদিক ওদিক ইশারা করল। অভিযুক্তকে সামনে আনা হল। সে নেশায় ছিল। অবিনাশ কড়া গলায় কথা বলল। তদন্ত শুরু হল। বোতল পাওয়া গেল। ব্যবস্থা নেওয়া হল। ভিড় কমতে শুরু করল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো। অবিনাশ শেষবারের মতো সাবিত্রীর দিকে তাকাল। সে বলল, ভয় পাওয়ার দরকার নেই। অভিযোগ দায়ের হবে, সাহায্য পাবেন। সাবিত্রীর চোখ ভরে এলো। সে ধীর গলায় বলল, আপনি? অবিনাশ কথা কেটে দিয়ে বলল, অফিসার আমি, নিজের কাজ করছি। মুহূর্তটা খুব ভারী ছিল। দুজনেই জানত এই দেখা হওয়াটা শুধু দেখা হওয়া নয়। সিপাহীরা এগিয়ে এলো। জিপের দিকে ইশারা হলো। অবিনাশ পা ঘোরাল, কিন্তু দুপা গিয়ে থেমে গেল। সে পেছনে না তাকিয়েই বলল, কাল সকালে থানায় এসো, কাগজ তৈরি করে দেব। জিপ চলল। ধুলো উড়ল। সাবিত্রী ওখানেই দাঁড়িয়ে রইল, বাচ্চাকে বুকে জড়িয়ে। তার ভেতরে বহু বছরের পুরনো স্মৃতি একসঙ্গে ভেসে উঠল। সেই খোঁটা দেওয়া, সেই বাক্য, যখন কিছু একটা হবে তখন এসো। অন্যদিকে জিপে বসে অবিনাশ জানলা দিয়ে বাইরে দেখছিল। তার মন শান্ত ছিল না। সে নিজেকে বলল, কাজ আর আবেগকে আলাদা রাখো। কিন্তু জীবন সবসময় নিয়ম মানে না। রাতে থানায় রিপোর্ট লেখা হলো। অবিনাশ অনেক রাত পর্যন্ত বসে রইল। সে ফাইল ওল্টাল, কিন্তু মন বসাতে পারল না। শেষে সে আদেশ দিল,
বস্তিতে নিয়মিত টহল দিতে হবে, অবৈধ মদের ওপর কড়াকড়ি করতে হবে এবং মহিলা সহায়তা ডেস্ক বসাতে হবে। পরদিন সকালে সূর্য উঠল। সাবিত্রী বাচ্চার হাত ধরে থানায় পৌঁছল। ভয় আর আশা পাশাপাশি ছিল। ডেস্কে বসা মহিলা সিপাহী তাকে জল দিল। কাগজ তৈরি হল, অভিযোগ দায়ের হল, প্রক্রিয়া শুরু হল। অবিনাশ বাইরে থেকে সব দেখছিল। সে কাউকে চেনার কোনো ইঙ্গিত দিল না। সে শুধু সিস্টেম বা আইনকে নিজের মতো চলতে দিল, যেমনটা চলা উচিত। সন্ধ্যায় সে একটা সিদ্ধান্ত নিল। সে একটি সামাজিক সংস্থার সাথে কথা বলল, অস্থায়ী আশ্রয়, চিকিৎসা আর আইনি সাহায্যের জন্য। আদেশ বের হল, সাবিত্রীকে খবর দেওয়া হল। যখন সাবিত্রী শুনল যে সাহায্য পাওয়া যাবে, তার চোখ ভরে এলো। সে প্রথমবার অবিনাশের দিকে সরাসরি তাকাল। অবিনাশ মাথা নিচু করল, না সম্মানের জন্য, না প্রতিশোধের জন্য, শুধু মানুষ হওয়ার খাতিরে। গ্রামে কথা ছড়াতে লাগল। লোকে ফিসফিস করতে লাগল, ওই কি সেই? কেউ লজ্জিত ছিল, কেউ অবাক। অবিনাশ কারোর দিকে তাকাল না। সে জানত গল্প এখানেই থামবে না। সেদিন রাতে থানার ঘরে একা বসে অবিনাশ ভাবছিল, ক্ষমা কি সহজ? সাহায্য কি যথেষ্ট? অতীতে বলা শব্দগুলো কি ফিরিয়ে নেওয়া যায়? আর ওদিকে সেই কুঁড়ে ঘরে সাবিত্রী বাচ্চাকে ঘুম পড়াতে পড়াতে এটাই ভাবছিল, সত্যিই কি ও সেই মানুষটা? জীবন কি পাল্টে যেতে পারে? কারণ পরদিন সেই কুঁড়ে ঘরের সামনে, সেই রাস্তায়, সেই প্রশ্নগুলোই জবাব হতে চলেছিল। পরদিন সকালটা চন্দ্রপুরে ছিল অন্যরকম। মানুষ তাড়াতাড়ি উঠে পড়েছিল। বস্তিতে ফিসফিসানি চলছিল, কাল যে অফিসার এসেছিলেন তিনি সেই অবিনাশ, সেই ছেলেটা যাকে বেকার বলে ছেড়ে দেওয়া হয়েছিল। কিছু লোক লজ্জায় চোখ সরাচ্ছিল, কিছু লোক বিশ্বাস করতে পারছিল না, আর কিছু লোক শুধু তামাশা দেখার অপেক্ষায় ছিল। সাবিত্রীর রাতে ঘুম হয়নি। বাচ্চা বারবার জেগে উঠছিল। প্রতিবার তার চোখ দরজায় আটকে যাচ্ছিল। কাল যা ঘটল তা সত্যি না স্বপ্ন? সে নিজেকেই প্রশ্ন করছিল। সে কি ক্ষমা চাইবে? তার কি ক্ষমা চাওয়ার অধিকারটুকুও আছে? বুকটা ভয়ে ভরা ছিল। থানায় অবিনাশ দিনের শুরুটা করল কঠোরভাবে। অবৈধ মদের বিরুদ্ধে অভিযানের দিন ঠিক হল। মহিলা সহায়তা ডেস্ককে সক্রিয় করা হল। সে পরিষ্কার বলে দিল, আজ থেকে কোনো অভিযোগ চাপা থাকবে না। অফিসাররা সম্মতি দিল। আদেশ বেরিয়ে গিয়েছিল। দুপুর নাগাদ খবর এলো, বস্তিতে মদের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দুজন ধরা পড়েছে। অবিনাশ রিপোর্ট দেখল, আর আরও একটা সিদ্ধান্ত নিল। আজ সে নিজে বস্তিতে যাবে, কোনো সাইরেন ছাড়া, ভিড় ছাড়া। জিপ থামল, মানুষ দূর থেকে দেখছিল। অবিনাশ হেঁটে এগিয়ে গেল। সেই কুঁড়েঘর, সেই দরজা। সাবিত্রী ভেতরে ছিল। সে পায়ের শব্দ শুনে বাইরে এলো। সামনে অবিনাশ দাঁড়িয়ে, আজ উর্দিতে নয়, সাধারণ পোশাকে। সাবিত্রীর শ্বাস আটকে গেল। আমি অভিযোগের পরিস্থিতি দেখতে এসেছি, অবিনাশ স্বাভাবিক স্বরে বলল। সাবিত্রী মাথা নাড়ল। গলা দিয়ে আওয়াজ বের হল না। অবিনাশ চারপাশ দেখল। অবস্থা বদলায়নি, শুধু ভয়টা কম ছিল। সে পাশে দাঁড়ানো মহিলা সিপাহীকে বলল, আজ থেকে রোজ টহল হবে। তারপর সাবিত্রীর দিকে ঘুরে বলল, বাচ্চার স্কুলের ব্যবস্থা করব। চিকিৎসার ফাইল তৈরি হয়ে গেছে। সাবিত্রীর চোখ জলে ভরে এলো। সে বলল, আপনার এসব করার কোনো দরকার নেই। অবিনাশ তাকে থামিয়ে দিল। এটা সিস্টেমের কাজ। কিছুক্ষণ নীরবতা। তারপর সাবিত্রী ধীর গলায় বলল, আমি ভুল ছিলাম। অবিনাশ তার কথা শেষ করতে দিল না। অতীত নিয়ে কথা বলবো না। তার স্বর কঠোর ছিল না, কিন্তু স্পষ্ট ছিল। সাবিত্রী প্রথমবার বুঝল, এটা প্রতিশোধ নয়, এটা দূরত্ব, যাকে নিয়ম বলে। অবিনাশ ফিরতে শুরু করল। তখনই বাচ্চাটা তার দিকে তাকাল, মাসুম চোখ। সে হাত নাড়ল। অবিনাশ দাঁড়িয়ে গেল। সে পকেট থেকে একটা ছোট্ট চকলেট বের করে বাচ্চাটাকে দিল। ব্যাস, এটুকুই, কোনো শব্দ নেই। গ্রামে কথা আরও জোরালো হল। দেখো, বদলা নেয়নি, অফিসার হয়ে গেছে, তবুও মানুষটা কেমন। কিছু লোক নিজেদের পুরনো কথা মনে করে লজ্জিত হল। ওদিকে সাবিত্রীর জীবনে নড়াচড়া শুরু হল। সামাজিক সংস্থা তার জন্য অস্থায়ী আশ্রয় আর চিকিৎসার ব্যবস্থা করল। মহিলা কাউন্সিলর এলেন, কাগজ তৈরি হল। প্রথমবার তার মনে হল কেউ তার কথা শুনছে। এরই মধ্যে এক নতুন মোড় এলো। সাবিত্রীর বাপের বাড়ি থেকে খবর এলো তার বাবা অসুস্থ। বার্তার মধ্যে লুকানো ছিল খোঁটা, যদি সাহায্য চাও তো ফিরে এসো। সাবিত্রী দ্বন্দ্বে পড়ে গেল। ফিরলে আবার সেই অপমান, না ফিরলে একাকিত্ব। সে সাহস করে থানায় আবেদন দিল, নিরাপত্তা আর আইনি সাহায্যের জন্য। ফাইল অবিনাশের টেবিলে পৌঁছাল। সে পড়ল, কোনো মন্তব্য ছাড়াই সই করল। কিন্তু ভেতরে একটা সিদ্ধান্ত পাকা হল।
সে কাউকে আর ভাঙতে দেবে না। সন্ধ্যায় অবিনাশ একটা মিটিং ডাকল। স্থানীয় প্রধান, সামাজিক সংস্থা আর পুলিশ। বিষয় পরিষ্কার: বস্তিবাসীদের পুনর্বাসন, কাজের সুযোগ, মহিলাদের নিরাপত্তা। কেউ কেউ বিরোধিতা করল। টাকা কোথা থেকে আসবে? অবিনাশ উত্তর দিল, আইন আর পরিকল্পনা দুটোই আছে, শুধু কার্যকর করতে হবে। মিটিংয়ের পর প্রধান আলাদা করে বললেন, ফের গ্রাম আপনাকে দেখছে। অবিনাশ বলল, গ্রামের নিজেকে দেখা উচিত। রাতে সাবিত্রী প্রথমবার শান্তিতে খাবার খেল। বাচ্চাকে ঘুম পাড়িয়ে সে বাইরে বসল। আকাশ পরিষ্কার ছিল। তার মনে হল হয়তো পথ বেরোচ্ছে। সে মনে মনে বলল, ইস, সেদিন যদি আমি ধৈর্য ধরতাম। পরমুহূর্তেই নিজেকে থামাল। ইস বলে কিছু বদলায় না। ওদিকে অবিনাশ নিজের ঘরে বসে ফাইল দেখছিল। একটা পুরনো ছবি হাতে এলো, বিয়ের ছবি। সে ছবিটা বন্ধ করে ড্রয়ারে রেখে দিল। সে নিজেকে বলল, পরিশ্রমের ফল পেয়েছি, এবার দায়িত্ব পালন করতে হবে। পরদিন বড় পদক্ষেপ নেওয়া হল। বস্তিতে গণশুনানি। মানুষ আসবে, প্রশ্ন করবে, সাবিত্রীও আসবে। সবার নজর অবিনাশের ওপর থাকবে। সে কি নিরপেক্ষ থাকবে? সকালে রোদ উঠল, মাঠ ভরে গেল, চেয়ার পাতা হল, মাইক রাখা হল। অবিনাশ মঞ্চে এলো। সে সোজাসুজি কথা বলল, আজ কোনো নাম নয়, কোনো সম্পর্ক নয়, শুধু ন্যায় বিচার হবে। ভিড় শান্ত হল। প্রশ্ন শুরু হল, অভিযোগ এলো, ব্যবস্থার আদেশ বের হল। মাঝখানে সাবিত্রীও ওকে বেড়াল। সে শুধু বলল, আমার কাজ চাই। অবিনাশ উত্তর দিল, কাজ পাবেন। হাততালি বাজল না, কিন্তু বিশ্বাস জাগল। অনুষ্ঠান শেষ হল। মানুষ ফিরতে শুরু করল। সাবিত্রী মঞ্চ থেকে নামার সময় থামল। সে বলল, ধন্যবাদ। অবিনাশ মাথা নিচু করে বলল, নিজেকে শক্ত করো। সেই মুহূর্তে দুজনেই বুঝে গেল গল্পটা প্রতিশোধের নয়, পরিবর্তনের। কিন্তু পরিবর্তনের একটা মূল্য থাকে, আর সেই মূল্য এবার দুজনকেই চোকাতে হবে। কারণ সন্ধে হতে হতে আর একটা খবর এলো। অবিনাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এই বলে যে সে ব্যক্তিগত পক্ষপাতিত্ব করছে। অভিযোগের কপি অবিনাশের টেবিলে রাখা হল। অভিযোগ স্পষ্ট, ইন্সপেক্টর বস্তির একটি মহিলার ব্যাপারে বেশি আগ্রহ দেখাচ্ছেন। নাম লেখা ছিল না, কিন্তু ইঙ্গিত বুঝতে অসুবিধা ছিল না। অবিনাশ কাগজটা পড়ল, উল্টাল এবং চুপচাপ সই করে এগিয়ে দিল তদন্তের জন্য। থানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কিছু অফিসার ফিসফিস করতে লাগল, কেউ কেউ চোখ সরাল। অবিনাশ কাউকে কিচ্ছু বলল না। সে শুধু নিজের কাজ চালিয়ে গেল। সে জানত, যদি সত্যি হয় তবে টিকবে, আর যদি মিথ্যে হয় তবুও টিকবে। ওদিকে সাবিত্রী খবর পেল। কেউ তাকে বলল, অফিসার সাহেবের ওপর দোষ লেগেছে। তার বুকটা ধক করে উঠল। তার মনে হল এসব তার জন্যই হচ্ছে। সে রাতে ঘুমাতে পারল না। বাচ্চাকে বুকে জড়িয়ে বসে রইল। বারবার সেই প্রশ্ন, তার কি সাহায্য চাওয়াটাই ভুল ছিল? পরদিন তদন্তকারী অফিসার এলো। ফাইল দেখল, সিসিটিভি ফুটেজ চাইল, কল রেকর্ড চেক হল। অবিনাশ পুরো সহযোগিতা করল। সে পরিষ্কার বলল, যাই সিদ্ধান্ত হোক, নিয়মানুযায়ী হোক। তদন্ত চলাকালীন বস্তিতে আবার উত্তেজনা বাড়ল। মদের মাফিয়ারা সক্রিয় হতে শুরু করল। গুজব রটল, অফিসার ফেঁসে গেছে। কিছু লোক আবার ভয় দেখাতে শুরু করল। সাবিত্রীকে হুমকি দেওয়া হল, যদি বয়ান দাও তো ফল ভালো হবে না। সাবিত্রী ভেঙে পড়তে লাগল। সে থানায় পৌঁছল, কিন্তু ভেতরে যাওয়ার সাহস হল না। বাইরে বসে রইল। মহিলা সিতাহি তাকে দেখল, কাছে এলো। ভয় পেও না, সে বলল। বয়ান সত্যিটা দিতে হবে। সাবিত্রী বয়ান দিল। সে পরিষ্কার বলল, কোনো ব্যক্তিগত সাহায্য পায়নি, সব নিয়ম মেনে হয়েছে, কোনো চাপ ছিল না। সে নিজের ভুলও স্বীকার করল। আমি আগে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজ আইন আমাকে আশ্রয় দিয়েছে। বয়ান রেকর্ড হল, তদন্ত এগোল। ওদিকে অবিনাশের জন্য এটা সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় কথা ছড়াতে লাগল। ব্যক্তিগত সম্পর্ক, পক্ষপাতিত্ব, শব্দগুলো বিঁধত, কিন্তু সে থামল না। সে অভিযান চালিয়ে গেল। অবৈধ মদের বড় চক্র সামনে এলো, গ্রেফতার হল। এক সন্ধ্যায় অবিনাশ খবর পেল সাবিত্রীর বাপের বাড়ি থেকে লোক এসেছে। তারা বাচ্চাকে নিয়ে যেতে চায়, ঝামেলা হতে পারে। অবিনাশ দ্রুত মহিলা সহায়তা টিম পাঠাল। কথাবার্তা হল, আইনি অবস্থান বোঝানো হল। বাচ্চা সাবিত্রীর কাছেই রইল। এই খবরও তদন্ত ফাইলে যুক্ত হল। অফিসার দ্রুত ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আইনের ভেতরে থেকে। দিন কাটতে লাগল। তদন্ত প্রায় শেষ, রিপোর্টের অপেক্ষা। এর মধ্যেই পুনর্বাসন প্রকল্পের প্রথম কিস্তি মঞ্জুর হল। কিছু পরিবার কাজ পেল। সাবিত্রী সেলাই কেন্দ্রে কাজ পেল। সে রোজ যেত, ফিরত। মুখে ক্লান্তি ছিল, কিন্তু আত্মসম্মান ছিল।
এক সন্ধ্যায় সেলাই কেন্দ্র থেকে ফেরার সময় সাবিত্রী দেখল কিছু লোক অবিনাশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তার খারাপ লাগল। সে পা বাড়াল, কিন্তু থেমে গেল। সে জানত এখন তাকে বলার চেয়ে কাজ বেশি করতে হবে। ওদিকে অবিনাশের বাড়িতেও চাপ ছিল। মা ফোনে বললেন, সব ঠিক আছে তো? অবিনাশ উত্তর দিল, হ্যাঁ মা, সব ঠিক আছে। অবশেষে তদন্ত রিপোর্ট এলো। সিদ্ধান্ত পরিষ্কার, কোনো ব্যক্তিগত পক্ষপাতিত্ব নেই। সব সিদ্ধান্ত নিয়ম মেনে নেওয়া হয়েছে, অভিযোগ ভিত্তিহীন। থানায় পিনপতন নীরবতা নেমে এলো। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেউ লজ্জিত হল। অবিনাশ রিপোর্ট পড়ল আর ফাইল বন্ধ করে দিল। সে কোনো উৎসব করল না, শুধু পরবর্তী আদেশ দিল। এবার মাফিয়ার ওপর শেষ আঘাত। সেই রাতেই বড় অভিযান হল। মূল সরবরাহকারী ধরা পড়ল, নেটওয়ার্ক ভেঙে গেল। বস্তিতে প্রথমবার রাতটা শান্ত ছিল। পরদিন সাবিত্রী খবর পেল কেস ক্লিয়ার হয়ে গেছে। তার পা কাঁপছিল। সে সোজা থানায় পৌঁছল। অবিনাশ বাইরে বেরোচ্ছিল। দুজনে মুখোমুখি হল। কিছু মুহূর্ত চুপ। সাবিত্রী বলল, আমাকে মাফ করে দিন। অবিনাশ উত্তর দিল, জীবন শেখায়, ক্ষমা আপনা আপনিই চলে আসে। সে এগিয়ে যেতে লাগল। সাবিত্রী শেষ কথাটা বলল, আমি কাজ করছি। অবিনাশ থামল, ঘুরল এবং বলল, এটাই সবচেয়ে জরুরি। এই দেখা হওয়াটা ছোট ছিল, কিন্তু নির্ণায়ক। দুজনে আলাদা পথ বেছে নিল, কিন্তু গন্তব্য একটাই ছিল, সম্মান। কিন্তু গল্প এখানেই শেষ ছিল না। কিছু সপ্তাহ পর অবিনাশের বদলির আদেশ এলো দূরের এক জেলায়। বস্তিতে খবর ছড়াল, মানুষ জড়ো হল। সাবিত্রীও পৌঁছল, তার হাতে বাচ্চার হাত। অবিনাশ জিপে বসতে যাবে, সে ভিড়ের দিকে তাকাল। হাত তুলে বলল, আইন এটাই, ভয় পাওয়ার দরকার নেই। সাবিত্রী এগিয়ে এলো। সে বলল, আপনি আমাদের উঠে দাঁড়াতে শিখিয়েছেন। অবিনাশ হেসে বলল, নিজে দাঁড়িয়ে থাকো। জিপ চলল, ধুলো উড়ল। সাবিত্রী সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হল একটা অধ্যায় শেষ হল, আর একটা শুরু হতে চলেছে। কারণ 7 বছর আগে যে সম্পর্কটা ভেঙেছিল, আজ তা নতুন রূপে প্রশ্ন হয়ে ফিরছে। দুটো শক্ত মানুষ কি পুরনো বোঝা ছাড়া আবার একসাথে চলতে পারে? অবিনাশের বদলির পর চন্দ্রপুর যেন খালি হয়ে গেল। বস্তিতে এখনও পরিবর্তনের হাওয়া ছিল, কিন্তু তার উপস্থিতির অভ্যেস সবার হয়ে গিয়েছিল। সাবিত্রীর জন্য এই শূন্যতা আরও গভীর ছিল। সে এখন কাজে যেত, সময় ফিরত, বাচ্চার পড়াশোনা দেখত। কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন রোজ উঠত, সত্যিই কি সব শেষ হয়ে গেছে? অন্যদিকে নতুন জেলায় অবিনাশ কাজ বুঝে নিয়েছিল। সেই গতি, সেই কঠোরতা। অপরাধ কমছিল, মানুষ ভরসা করছিল। কিন্তু রাতে ফাইল বন্ধ করার পর সে প্রায়ই জানলার বাইরে দেখত আর চুপ হয়ে যেত। সে জানত সে এগিয়ে গেছে, কিন্তু পেছনে কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। কিছু সপ্তাহ পর এক সরকারি অনুষ্ঠানের খবর এলো, মহিলা স্বাবলম্বন যোজনার রাজ্যস্তরের সম্মেলন। চন্দ্রপুরের সেলাই ইউনিটও ডাক পেল। সাবিত্রীর নাম তালিকায় ছিল, উৎকৃষ্ট প্রগতির জন্য। সে ঘাবড়ে গেল। মঞ্চ, মানুষ, সুযোগ সবই নতুন, তবুও সে রাজি হল। সম্মেলনের দিন হলঘর ভর্তি ছিল। নাম ডাকা হচ্ছিল। সাবিত্রী বাচ্চার হাত ধরে মঞ্চে উঠল। সে শংসাপত্র পেল, হাততালি বাজল। সে নিচে নামল। সামনে অবিনাশ। সে সেখানে বিশেষ অতিথি হিসেবে এসেছিল। দুজনে এক মুহূর্তের জন্য থমকে গেল। কোলাহলের মাঝেও নীরবতা ভারী ছিল। অবিনাশ আগে কথা বলল, অভিনন্দন। সাবিত্রী মাথা নিচু করে বলল, ধন্যবাদ। তারা আলাদা দিকে চলে গেল, কিন্তু পা ভারী ছিল। অনুষ্ঠান শেষ হল, বাইরে সন্ধ্যা নামছিল। অবিনাশ বার্তা পাঠাল, যদি কথা বলতে চাও তো এখানেই কাছে চায়ের দোকানে আছি। সাবিত্রী অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর লিখে দিল, ঠিক আছে। চায়ের দোকানটা সাধারণ ছিল। দুজনে মুখোমুখি বসল। কোনো অভিযোগ নেই, কোনো সাফাই নেই, শুধু বর্তমান। অবিনাশ বলল, তুমি নিজেকে সামলে নিয়েছ। সাবিত্রী বলল, আপনি পথ দেখিয়েছেন। কিছুক্ষণ পর সে সেই প্রশ্নটা করল যা ভেতরে ঘুরছিল, আমরা কি আবার চেষ্টা করতে পারি? অবিনাশ কোনো তাড়াহুড়ো না করে উত্তর দিল, শর্তে নয়, সমতায়, কোনো দয়া বা করুণা নয়। সাবিত্রী তার চোখের দিকে তাকাল, আমি শক্ত হয়েছি, আর আপনাকেও তেমনই চাই। অবিনাশ মাথা নাড়ল, এটাই চাই। তারা ঠিক করল ধীরে এগোবে, বাচ্চাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। কোনো চাপ নেই, সমাজের কথা পরে ভাবা হবে। পরের মাসগুলোতে দেখা সাক্ষাৎ বাড়ল, ফোনে কথা হল।
অবিনাশ বদলির পরেও চন্দ্রপুরের প্রকল্পগুলোর উপর নজর রাখল। সাবিত্রী পড়াশোনা শুরু করল ওপেন স্কুল থেকে। বাচ্চা খুশি ছিল। গ্রামে খবর ছড়ালো ওরা আবার একসাথে। কেউ খোটা দিল, কেউ দোয়া দিল। দুজনে কাউকে উত্তর দিল না, কাজই উত্তর হয়ে উঠছিল। একদিন অবিনাশের মা এলেন, সাবিত্রীর সাথে দেখা করলেন। বেশি প্রশ্ন করলেন না, শুধু বললেন, জীবনে পড়তে হয়, আবার উঠতেও হয়। সাবিত্রীর চোখ ভরে এলো। কিছু সপ্তাহ পর অবিনাশ পরিষ্কার বলল, যদি তুমি চাও তবে আমরা আইনিভাবে এগোতে পারি। সাবিত্রী হেসে উত্তর দিল, আমি তৈরি। তারিখ ঠিক হল, সাদামাটাভাবে, কোনো নোক দেখানো নেই, কোনো শোরগোল নেই। বস্তি নয়, একটা ছোট্ট বাড়ি যেখানে নতুন শুরু হবে। বাচ্চা দুজনের হাত ধরল, দুজনে কাগজে সই করল। উকিল হেসে বললেন, মুবারক হোক। বাইরে রোদ ছিল, হাওয়া হালকা। অবিনাশ বলল, চলো এবার এগোই। সাবিত্রী হাত ধরল, একসাথে। সেদিন কারো চোখ ভরে এলো খুশিতে, কারো অনুশোচনায়, কিন্তু গল্প তার দিক বেছে নিয়েছিল। আর এখন শেষ অধ্যায় বাকি ছিল, যেখানে এই সম্পর্ক শুধু ব্যক্তিগত নয়, এক উদাহরণ হতে চলেছিল। আইনিভাবে আবার স্বামী-স্ত্রী হওয়ার পর অবিনাশ আর সাবিত্রী কোনো উৎসব করল না, না ঢোল, না বাজনা, না ভিড়। দুজনেই জানত এই ভিড়ে আসা দেখানোর জন্য নয়, দায়িত্ব পালনের জন্য। অবিনাশ পরের সপ্তাহেই নিজের পোস্টিংয়ের শহরে সাবিত্রী আর বাচ্চার জন্য একটা ছোট্ট সরকারি কোয়ার্টার বরাদ্দ করাল। বড় বাংলো নয়, শুধু একটা নিরাপদ ঘর। সাবিত্রী প্রথম রাতে ঘরে প্রদীপ জ্বালাল, সেই অভ্যেস যা সে কুড়ে ঘরে শিখেছিল। অন্ধকারের আগে আলো। অবিনাশ তাকে দেখল আর প্রথমবার অনুভব করল যে শক্তি ঊর্দিতে নয়, স্থিরতায় থাকে। পরের কয়েক মাসে পরিবর্তন দ্রুত এলো। সাবিত্রী পড়াশোনা চালিয়ে গেল, সাথে মহিলা দলের কাজকে পুরো জেলা পর্যন্ত ছড়িয়ে দিল। অবিনাশ সিস্টেমের ভেতরে থেকে তার কাজকে শক্তি যোগাল, বিনা পক্ষপাতিত্বে, বিনা অনুগ্রহে। ফাইল নিয়ম মতো চলল, সিদ্ধান্ত সময়ে হল। লোকে দেখল যে অফিসারের ঘর বস্তি থেকে উঠে আসা এক মহিলা চালাচ্ছে, এবং সে কারো চেয়ে কম নয়। একদিন জেলায় বড় অভিযান হল, অবৈধ মদের মাফিয়া ধরা পড়ল। মিডিয়া এলো, ক্যামেরা চলল। কেউ একদিন জিজ্ঞেস করল, স্যার আপনার অনুপ্রেরণা কে? অবিনাশ শুধু বলল, আমার স্ত্রী। সাবিত্রী পেছনে দাঁড়িয়েছিল, চোখ ভেজা, মেরুদণ্ড সোজা। কিন্তু গল্প এতটাও সহজ ছিল না। এক পুরনো আত্মীয় প্রশ্ন তুলল, আগে ছেড়ে দিয়েছিল, এখন কেন গ্রহণ করল? সাবিত্রী প্রথমবার খুলকে উত্তর দিল, কারণ আমি বদলেছি, আর যে না বদলে ফিরে আসে সেটা সম্পর্ক নয়, আপোষ হয়। ধীরে ধীরে গ্রামের ভাবনা বদলাল। সেই লোকগুলো যারা একসময় খোঁটা দিত, এখন নিজেদের মেয়েদের সাবিত্রীর কাছে পাঠাত শেখার জন্য, বোঝার জন্য। সে শুধু সাহায্য করত না, দিশা দেখাত। এক সন্ধ্যায় অবিনাশ দেরিতে ফিরল, খুব ক্লান্ত। সাবিত্রী চা এনে দিল, বলল, আজ অনেক কাজ? সে হাসল, আজ শান্তি। বাচ্চা মাঝখানে লাফিয়ে এলো, মা, বাবা, কাল স্কুলে আমাকে মঞ্চে বলতে হবে। সাবিত্রী বলল, কি বলবে? বাচ্চা বলল, আমার বাবা পুলিশ আর আমার মা বাহাদুর। সেই রাতে অবিনাশ অনেকক্ষণ জেগে রইল, জনলা দিয়ে বাইরে দেখল। তার মনে পড়ল সেই দিন যখন তাকে অপপদার্থ বলা হয়েছিল, আর এই দিন যখন তার ঘর তার গর্ব। কিছু মাস পর রাজ্যস্তরে সাবিত্রী সম্মান পেল। মঞ্চ থেকে সে বলল, কাউকে দুর্বল ভাবার আগে তাকে সময় দিন, আর নিজেকেও। হাততালি অনেকক্ষণ ধরে বাজল। গল্পের শেষ মোড় তখন এলো যখন সেই মহিলা, যে একসময় সাবিত্রীকে বাপের বাড়িতে আশ্রয় দিতে মানা করেছিল, সে সাহায্য চাইতে এলো। সাবিত্রী অতীত না ঘেটেই সাহায্য করল। বাইরে বেরোনোর সময় সে বলল, ঘৃণা করে সময় নষ্ট করা যায় না। শহর দেখল এই জয় প্রতিশোধের নয়, পরিবর্তনের ছিল। আর একদিন সেই চন্দ্রপুর, যেখান থেকে সব শুরু হয়েছিল, সেখানে একটা নতুন কেন্দ্র খুলল। নাম ছিল নতুন শুরু। উদ্বোধনে অবিনাশ কিছু বলল না, সে মাইক সাবিত্রীকে দিল। সে শুধু একটি বাক্য বলল, যদি কাউকে বেকার বলে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে মনে রাখবেন, পরিস্থিতি বদলায়, মানুষও। প্রদীপ জ্বলল, মানুষ চুপ ছিল, চোখ কথা বলছিল, কারণ এই গল্প বলে যে সফলতাই সবচেয়ে বড় উত্তর, আর ক্ষমা সবচেয়ে বড় শক্তি। আমরা কি কাউকে তার আজ দিয়ে বিচার করি, না তার আগামী দিনের অপেক্ষা করি? সম্পর্ক কি শর্তের ওপর টিকে থাকে, নাকি বোঝাপড়ার ওপর? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখুন। আর যদি এই গল্প আপনাকে ভাবায়, তবে এটি এগিয়ে দিন, শুধু একজনের কাছে নয়, সবার কাছে পৌঁছান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং এমনই সব সত্যি ঘটনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন, কারণ কখনো কখনো একটা গল্প কারো জীবন বদলে দেয়।
দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।